আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের দশম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আরেকটি লেকচার লাগবে। আগামী লেকচারে এই চ্যাপ্টারটি ভালোভাবে সম্পন্ন হবে। আশা করি ক্লাসগুলো তোমাদের উপকারে আসছে। কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো তোমাদের সকলকে স্বাগতম, ফুলেল শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমরা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অম্ল ক্ষার। আমরা অম্ল ক্ষারের উপরে গত ক্লাসে অনেক কিছু বুঝিয়েছি। আজকে যতটুকু বাকি ছিল ততটুকু ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। তো এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, দেখো, ক্ষার এবং ক্ষারক সম্পর্কে জানতে পারবে। গতদিন আমরা শুধু জেনেছি ক্ষারক কাকে বলে, ক্ষার সম্পর্কে জানিনি। আজকে আমরা ক্ষারক এবং ক্ষার উভয় সম্পর্কে জানবো। এখানে কিছু পার্থক্য আছে, সেটি সম্পর্কেও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা জানতে পারবো অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। গত ক্লাসে আমরা জেনেছি অ্যাসিড কাকে বলে, আজকে অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এরপরে আমরা ক্ষারকের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এরপরে অ্যাসিডের ব্যবহার, তোমরা জানো অ্যাসিডের নানাবিধ ব্যবহার আছে, বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে খনিজ অ্যাসিড এবং জৈব অ্যাসিড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আছে, সেটিও জানবো। ব্লিচিং পাউডার, এটি সম্পর্কে আমরা জানবো। লাইম ওয়াটার, মিল্ক অফ লাইম, মিল্ক অফ ম্যাগনেশিয়া, ছোট ছোট বিষয়, এগুলো পরীক্ষায় আসে, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং অ্যান্টাসিড ঔষধ সম্পর্কে জানবো। এটি খুব ছোট পরিসরে তোমাদের বইতে আলোচনা আছে। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। চলো আমরা একটু চেষ্টা করি বিষয়গুলো বোঝার। প্রথমে দেখো, ক্ষারক সম্পর্কে আমরা আলোচনা গত ক্লাসে করেছিলাম, আজকে আবার একটু আলোচনা করব। ক্ষারক হচ্ছে ওই সমস্ত যৌগ যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে। অর্থাৎ ক্ষারক যে যৌগগুলো পানির মধ্যে দিলে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, তাদেরকে ক্ষারক বলে। অবশ্য কিছু কিছু ক্ষারক আছে এরা পানিতে দ্রবীভূত হয় না। পানিতে দ্রবীভূত না হলে OH মাইনাস আয়ন তারা দেয় না। সেক্ষেত্রে আমরা যেভাবে বোঝার চেষ্টা করব সেটি হচ্ছে, ক্ষারকটি অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তবে তাকে ক্ষারক বলে। তাহলে ক্ষারক বোঝার দুটি উপায়, একটি হচ্ছে পানির মধ্যে দিলে OH মাইনাস আয়ন তৈরি করবে। যদি পানির মধ্যে দ্রবীভূত না হয় সেক্ষেত্রে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। প্রত্যেকটি ক্ষারকেই প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের ক্ষারকের একটি সংজ্ঞা। এটি তোমরা লিখে রাখবে, মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এরপর দেখো ক্ষার কাকে বলে। ক্ষারক আর ক্ষার কিন্তু একই জিনিস, একটুখানি পার্থক্য আছে। দেখো, ক্ষার হচ্ছে ওই সমস্ত ক্ষারক, ক্ষার হচ্ছে ওই সমস্ত ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। তাহলে ক্ষারক সাধারণত দুই প্রকারের হতে পারে। এক প্রকারের ক্ষারক আছে যারা পানিতে দ্রবীভূত হয়, আরেক প্রকারের ক্ষারক হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। তাহলে যেই প্রকারের ক্ষারক পানিতে দ্রবীভূত হয় ওই প্রকারের ক্ষারককেই বলা হবে ক্ষার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। চলো এটি আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ক্ষার এবং ক্ষারক। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডটি এটি কিন্তু ক্ষারক। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। কেন? কারণ একে পানিতে দিলে OH মাইনাস তৈরি করবে, এর সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি লবণ পানি উৎপন্ন করবে। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দ্রবীভূত করা যায়, সুতরাং এটি একই সাথে কি একটি ক্ষারক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একই সাথে একটি ক্ষার এবং ক্ষারক। কেন সেটি? কারণ হচ্ছে এটি পানিতে দ্রবীভূত হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি প্রশ্ন আসে এটি ক্ষার না ক্ষারক, তাহলে উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড একই সাথে ক্ষার এবং একই সাথে এটি একটি ক্ষারক, যেহেতু পানিতে দ্রবীভূত হয়। দেখো, আমরা আরও একটি এক্সাম্পল তোমাদের কাছে নিয়েছি। এটি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তোমরা আগে থেকে এর সংকেত সম্পর্কে জানো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটি ক্ষারক। এটি একটি ক্ষারক। কেন? এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং লবণ পানি উৎপন্ন করবে। কিন্তু দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি কিন্তু ক্ষার নয়। যদিও এটি ক্ষারক, এটি ক্ষার নয়। কেন ক্ষার নয়? কারণ এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকটি পানির মধ্যে দ্রবীভূত হয় না।
তাহলে বিষয়টি বুঝতে পেরেছ কোনটি ক্ষার এবং কোনটি ক্ষারক। ওই ক্ষারকগুলো ক্ষার হবে যারা পানিতে দ্রবীভূত হয়, আর যদি দ্রবীভূত না হয় তাহলে সেটি ক্ষার হবে না। দেখো, কারণ এটি পানিতে দ্রবীভূত হয় না, এই কারণে একে আমরা ক্ষার বলতে পারবো না। দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং ক্ষারক। কেন? কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটি কিন্তু পানিতে দ্রবীভূত হয় এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করে। আমরা জানি যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারাই হচ্ছে ক্ষার, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তারাই হচ্ছে ক্ষার। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। পরীক্ষায় যদি আসে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেন একটি ক্ষার এবং ক্ষারক, তাহলে নিশ্চয়ই তোমরা এই লেখাটুকু লিখতে পারবে আশা করছি। এরপরে দেখো KOH, এটিও কিন্তু একটি ক্ষার ও ক্ষারক। কেন? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই KOH কিন্তু পানিতে দ্রবীভূত হবে। দেখো, KOH একটি ক্ষার এবং ক্ষারক, কারণ এটিও পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, ক্ষার নয়। এর ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা পড়তে হবে তোমাদের, এটি পরীক্ষায় কিন্তু আসে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক কারণ এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। প্রথমত তোমাকে বুঝতে হবে এটি কেন ক্ষারক। এটি কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তারপরেও ক্ষারক, কারণ এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। যেহেতু এটি পানিতে দ্রবীভূত হয় না, অতএব এই ক্ষারকটি কখনোই ক্ষার হতে পারে না। তাহলে ক্ষার এবং ক্ষারক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। তারপরেও যদি না বোঝো আমাকে অবশ্যই ইনশাল্লাহ জানাবে। দেখো, আমরা একটু শর্টকাট ট্রিক্স মনে রাখার চেষ্টা করি। পানিতে দ্রবীভূত হলে ক্ষারও হবে, ক্ষারকও হবে। যদি পানিতে সেটি দ্রবীভূত হয় তাহলে ক্ষারও হবে, ক্ষারকও হবে। যদি পানিতে দ্রবীভূত না হয় তবে সেটি কিন্তু ক্ষারক হবে, ক্ষার হবে না। বুঝতে পেরেছ বিষয়টি? আশা করি তোমাদের কাছে এটি ক্লিয়ার হয়েছে। দেখো, এরপরে এই প্রশ্নটি প্রায় আসে পরীক্ষা এবং বোঝাটাও জরুরি। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই জিনিসটা আমরা একটু এখন দেখব, গুরুত্বের সাথে একটু তোমরা খেয়াল করো। বিষয়টি বোঝার জন্য আমরা দুইটি উদাহরণ নেব। বিষয়টি বোঝার জন্য আমরা দুইটি উদাহরণ নেব। দেখো, একটি পাত্রের মধ্যে আমরা দেখো দুটি হাইড্রোক্সাইড নিয়েছি। একটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমরা দুইটি উদাহরণ নিলাম, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। দেখো, এরপরে লেখাটা একটু খেয়াল করো। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক, কেননা এটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে এবং এটির সাথে সাথে ক্ষার, কারণ এটি পানিতে দ্রবীভূত হয়। তাহলে দুইটা উদাহরণের মধ্যে আমরা প্রথম যে উদাহরণটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটি একই সাথে ক্ষারক এবং ক্ষার। ক্ষারক কেন? কারণ এটি পানিতে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। ক্ষার কেন? কারণ এটি পানিতে দ্রবীভূত হয়। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একই সাথে একটি ক্ষারক এবং ক্ষার। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধু ক্ষারক, এটি ক্ষার নয়। কেন? এটি ক্ষারক কেন? কারণ এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, লবণ পানি উৎপন্ন করবে, এই জন্য এটি হচ্ছে একটি ক্ষারক। বাট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ক্ষার নয়। কেন ক্ষার নয়? কারণ এটি পানিতে দ্রবীভূত হয় না, এটি পানিতে দ্রবীভূত হয় না। তাহলে এই আলোচনাটা থেকে আমরা যেটুকু বুঝলাম সেটি হচ্ছে সকল ক্ষারক ক্ষার হতে পারে না, কিন্তু সকল ক্ষার ক্ষারক হবে। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা এটি কিন্তু ক্ষার হতে পারে না, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হয়? এটি একটি ক্ষার। এটি ক্ষার হওয়ার আগে এটি একটি ক্ষারক। তাহলে যেই ক্ষার হবে সে কিন্তু ক্ষারক হবে, কিন্তু যে ক্ষারক হবে সবাই কিন্তু ক্ষার হতে পারে না। আশা করি আলোচনা থেকে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ। এটি একটু লিখে নেবে, এটি পরীক্ষায় প্রচুর আসে। তো চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, অবজেক্টিভে প্রায় এটি এসে থাকে, এটি তোমাদের জানাও দরকার। চলো প্রথম বৈশিষ্ট্যটা একটু দেখো। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে। আবার একটু দেখি, অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করে।
তাহলে অ্যাসিডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, একটি জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করবে। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা দেখো সেটা হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত। 2 নম্বর হচ্ছে অ্যাসিড কি, টক স্বাদযুক্ত। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরটা দেখো, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে। অ্যাসিড কি করে, নীল লিটমাস পেপারকে লাল করে। এটি হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। এরপরে দেখো 4 নম্বর, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। 4 নম্বর কি, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। এরপরে দেখো 5 নম্বর বিক্রিয়াটা দেখো, 5 নম্বর বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো 5টি বৈশিষ্ট্য আছে, এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে বিক্রিয়া দিয়ে, যেগুলো তোমাদের লাগবে না। এই 5টা বৈশিষ্ট্য তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, এটি পরীক্ষায় আসে এবং এটি তোমাদের জানতে হবে। মনে রাখবে সকল টক স্বাদযুক্ত যৌগগুলো বা টক স্বাদযুক্ত খাবারগুলো অ্যাসিড জাতীয় হয়ে থাকে। তো চলো আমরা এবার একটু ক্ষারের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। ক্ষারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করবে। অ্যাসিড যেমন জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করেছে, ক্ষার সেভাবে OH- আয়ন উৎপন্ন করবে। তাহলে ক্ষারের প্রথম বৈশিষ্ট্য কি, জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দেখো, ক্ষার কটু স্বাদযুক্ত। কটু বলতে এখানে তিতা স্বাদ বোঝানো হয়েছে বা স্বাদহীন, এরকম একটা ব্যাপার। তো ক্ষার হচ্ছে কি, কটু স্বাদযুক্ত। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর দেখো, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। ক্ষার কী করে, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করে। এরপরে 4 নম্বর দেখো, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিড যেমন ক্ষারের সাথে বিক্রিয়া করেছে, এরা কি করবে, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। তাহলে ক্ষার কার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে, আর অ্যাসিড কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। এরপরে দেখো, ক্ষারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ক্ষার পিচ্ছিল প্রকৃতির হয়। পিছলা জাতীয় যা আছে এগুলোই হচ্ছে পিচ্ছিল। তো পিচ্ছিল পদার্থগুলো সাধারণত ক্ষারীয় হয়। তোমরা জানো সাবান পিচ্ছিল পদার্থ, এটি ক্ষারীয়, এবং যেখানে দেখবা পিচ্ছিল পদার্থ তৈরি করেছে সেখানেই কি থাকবে, ক্ষার জাতীয় পদার্থ থাকবে। তাহলে ক্ষারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি পিচ্ছিল প্রকৃতির হবে। দেখো অ্যাসিডের 5টি বৈশিষ্ট্য এবং ক্ষারের 5টি বৈশিষ্ট্য দিলাম। এই বৈশিষ্ট্যগুলো তোমরা চেষ্টা করবে একটু মনে রাখার। এরপরে দেখো অ্যাসিডের ব্যবহার। তোমাদের সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বেশ কয়েকটি অ্যাসিডের ব্যবহারগুলো মনে রাখতে হবে। এগুলো দিয়ে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিডের ব্যবহারটা একটু দেখাবো। সালফিউরিক অ্যাসিডের ব্যবহারটা একটু খেয়াল করো। প্রথম ব্যবহার হচ্ছে সৌর বিদ্যুতের যে ব্যাটারি ব্যবহার হয়, সৌর বিদ্যুৎ, আইপিএইচ, অনেকের বাসায় আইপিএইচ আছে, দেখবা যে এক ধরনের পানি ব্যবহার হয় ব্যাটারির মধ্যে, ওই পানিটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের। তাহলে সৌর বিদ্যুতের যে ব্যাটারি ব্যবহার হয়, ওই ব্যাটারিতে কি থাকে, ওই ব্যাটারির মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তোমরা। তাহলে সৌর বিদ্যুতের ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে। এরপর হচ্ছে মাইক ব্যবহার করে মসজিদে বা বিভিন্ন জায়গায়, এই মাইকের ব্যাটারিতেও কি থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে। এরপর আমরা যে ডিটারজেন্ট প্রস্তুত করি, ডিটারজেন্ট, জামা কাপড় ধোও তোমরা যেই ডিটারজেন্ট দিয়ে, সেটি প্রস্তুতিতে কী ব্যবহার হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়। এরপরে দেখো রং প্রস্তুত করি আমরা, বিভিন্ন ধরনের রং প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। এরপরে কাগজ তৈরিতে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার সালফিউরিক অ্যাসিডের, কাগজ তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। এরপরে বিস্ফোরক তৈরিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ। যত বিস্ফোরক, বিশেষ করে যে তোমরা যেটাকে বোমা, বম, এই জাতীয় জিনিস নামে চেনো, এগুলো তৈরিতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তারপরে দেখো কীটনাশক তৈরিতে, বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করি আমরা, এই কীটনাশক তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। এরপরে ঔষধ তৈরিতে, বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখো আইপিএসের ব্যাটারিতে, হ্যাঁ, সৌরবিদ্যুতের ব্যাটারি, মাইকের ব্যাটারি, আইপিএসের ব্যাটারি, এগুলোতে কি ব্যবহার হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়। এরপরে বড় বড় যে গাড়ি, বাস গাড়িগুলো ব্যবহার হয়, তার ব্যাটারিতেও কি ব্যবহার হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে
থাকে। দেখো এখানে প্রায় 9টা ব্যবহার আছে, তোমরা এই 9টা ব্যবহার একটু পয়েন্ট করে লিখে ছোট ছোট 1 নম্বর 2 নম্বর দিয়ে এটা একটু পড়ে ফেলবো আশা করছি ইনশাআল্লাহ। তারপরে দেখো সালফিউরিক অ্যাসিডের এছাড়াও 2টি ব্যবহার আছে। একটি হচ্ছে পেইন্ট ও রেয়ন প্রস্তুতিতেও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ওখানে ওই সার্কেলের মধ্যে ধরে নেবে, এটা আমি আলাদা করে লিখেছি। সালফিউরিক অ্যাসিড পেইন্ট ও রেয়ন প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। তো দেখো এখন আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যবহার শিখব। নাইট্রিক অ্যাসিড, আগে সালফিউরিক অ্যাসিড শিখেছি, এখন নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিডের 6টা ব্যবহার আছে, তোমরা 1 2 3 দিয়ে 6টা ব্যবহার শিখবা। সোনার গহনা তৈরিতে, তোমরা জানো স্বর্ণকারের দোকানে স্বর্ণ অনেক সময় গলিয়ে ফেলে, এই গলানোর কাজে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে নাইট্রিক অ্যাসিডের প্রথম গুরুত্বপূর্ণ যে ব্যবহারটা সেটা হচ্ছে সোনার গহনা তৈরি বা গলানোর কাজে এটি ব্যবহার করা হয়। এরপরে সার প্রস্তুতিতে, বিভিন্ন ধরনের সার প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। হ্যাঁ, সোনা আহরণে, খনি থেকে আমরা যখন সোনা আহরণ করি তখন কিন্তু সোনাটাকে গলিয়ে সালফিউরিক অ্যাসিডে গলিয়ে তারপরে আহরণ করতে হয়। তাহলে সোনা আহরণে বা খনি থেকে সোনা উত্তোলনের ক্ষেত্রেও সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। বিস্ফোরক প্রস্তুতিতে, বিস্ফোরক বম এই জাতীয় জিনিসগুলো তৈরিতে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড 2টি ব্যবহার হয়ে থাকে। তাহলে নাইট্রিক অ্যাসিডের একটি ব্যবহার হচ্ছে বিস্ফোরক প্রস্তুতিতে। এরপরে দেখো টয়লেট পরিষ্কারক, আমরা যে টয়লেট পরিষ্কারক জার্ম ক্লিনার ব্যবহার করে থাকি সেখানেও কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে, নাইট্রিক অ্যাসিড ব্যবহার হয়ে থাকে। এরপরে রকেটের জ্বালানি, বিভিন্ন ধরনের রকেট যখন উৎক্ষেপণ করা হয় ওই রকেটের জ্বালানির সাথে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের মোট 6টা ব্যবহার আছে, এই 6টি ব্যবহার তোমরা একটু মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। এরপরে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, 3টি অ্যাসিডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3টি আমরা এখানে পয়েন্ট আকারে তুলেছি ইনশাআল্লাহ। দেখো সালফিউরিক অ্যাসিডের প্রথম যে ব্যবহার এটা হচ্ছে ইস্পাত প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে ঔষধ শিল্পে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপরে চামড়া শিল্পে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এরপরে সোনার গহনা গলানোর কাজে আমরা বলেছি সোনার গহনা গলাতে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে এটিও হাইড্রোক্লোরিক অ্যাসিডও সোনার গহনা গলানোর কাজে ব্যবহার হয়ে থাকে। এরপরে দেখো রসায়ন শিল্পে বিভিন্ন ধরনের বিক্রিয়ার কাজে হাইড্রোক্লোরিক অ্যাসিডও ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে খাদ্য হজমের জন্য, হ্যাঁ, আমরা যে খাবারটা খাই এই খাবার খাওয়ার পরে পাকস্থলিতে এক ধরনের অ্যাসিড বের হয় পাকস্থলী থেকে, এই পাকস্থলীতে যে অ্যাসিডটি আছে তার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে খাদ্য হজমে আমরা কী ব্যবহার করে থাকি? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তাহলে কয়টি অ্যাসিডের ব্যবহার আমরা শিখলাম আজকে? সালফিউরিক অ্যাসিডের ব্যবহার শিখলাম, তারপরে আমরা নাইট্রিক অ্যাসিডের ব্যবহার শিখলাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার শিখলাম। দেখো এখন আমরা জানবো খনিজ অ্যাসিড কাকে বলে। খনিজ অ্যাসিড সাধারণত 2 ধরনের, একটি হচ্ছে খনিজ অ্যাসিড আর একটি হচ্ছে জৈব অ্যাসিড। যে অ্যাসিড খনি থেকে আহরণ করা হয়, হ্যাঁ, যে অ্যাসিড খনি থেকে আহরণ করা হয় ওই সমস্ত অ্যাসিডগুলোকে খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড বলে। এই অ্যাসিডগুলো হয় খনি থেকে আহরণ করতে হবে, না হয় ল্যাবে প্রস্তুত করতে হবে। এগুলো কোনো ফলমূলের মধ্যে পাওয়া যায় না। এই ধরনের অ্যাসিডগুলোকে কি বলা হয়? খনিজ অ্যাসিড বলা হয়। তারপরে দেখো কয়েকটি খনিজ অ্যাসিডের নাম আমরা একটু দেখি, এটি আমরা অলরেডি জেনে গেছি, তারপর আমরা একটু পড়ার চেষ্টা করি। চলো দেখো প্রথম যে অ্যাসিডটি খনিজ অ্যাসিড সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এরপরে আরও একটি অ্যাসিড আছে, দেখো এটি তো নামও তোমরা জানো, এটি নাইট্রিক অ্যাসিড। এরপর আরও একটি অ্যাসিড আছে, দেখো এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে আরও একটি অ্যাসিড আসবে, এটি হচ্ছে ফসফরিক অ্যাসিড। এরপরে আরও একটি অ্যাসিড আসবে পারক্লোরিক অ্যাসিড। এই কটি অ্যাসিডই তোমাদের বইতে আছে, এছাড়া আরও খনিজ অ্যাসিড আছে, তবে এই 6টি নাম মুখস্থ রাখলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে প্রথম অ্যাসিডটির নাম কি? দেখো সালফিউরিক অ্যাসিড। দ্বিতীয় অ্যাসিডটির নাম কিন্তু নাইট্রিক অ্যাসিড। তৃতীয় অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোর নাম আমরা শিখেছি প্রথম ক্লাসে। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তো কয়টি খনিজ অ্যাসিড পেলাম? 6টি খনিজ অ্যাসিড, তোমরা একটু এটা মুখস্থ করে রাখবে ইনশাআল্লাহ। এরপরে দেখো জৈব অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড সাধারণত প্রকৃতিতে পাওয়া যায়।
প্রকৃতিতে পাওয়া যায়, যেরকম ধরো আমে এক ধরনের অ্যাসিড থাকে, তেঁতুলে অ্যাসিড থাকে, লেবুতে অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের ফলে, টক জাতীয় ফলে যে অ্যাসিডগুলো থাকে সেগুলোই কিন্তু জৈব অ্যাসিড নামে পরিচিত। দেখো একটা জৈব অ্যাসিডের উদাহরণ তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। পরীক্ষা আসতে পারে যে অ্যাসকর্বিক অ্যাসিডের আর এক নাম কি, এটি হবে ভিটামিন সি, অথবা ভিটামিন সি এর আরেক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। একটু মুখস্থ রাখার চেষ্টা করবে আশা করি। দেখো ফলমূল ইত্যাদিতে এই জৈব অ্যাসিড থাকে, এটি আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ফলে কী অ্যাসিড থাকে সেটা ইনশাল্লাহ একটু দেখাবো। এখন ব্লিচিং পাউডার সম্পর্কে আমরা পড়ব। ব্লিচিং পাউডার এটি কীভাবে প্রস্তুত হয় এবং এর কাজ তোমরা জানো। ব্লিচিং পাউডার বিভিন্ন ধরনের জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার হচ্ছে। এখন ব্লিচিং পাউডার কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে বাংলাদেশে, কারণ জানো দেশে করোনা ভাইরাসের প্রকোপ আছে, জীবাণু নাশক হিসেবে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। ব্লিচিং পাউডারের সংকেত শেখার জন্য একটি ছোট্ট নিমোনিক্স আছে, দেখো শিয়াল, শিয়াল ও শিয়াল, শিয়াল, এভাবে শিয়ালকে 3 বার ডাকলে ব্লিচিং পাউডারের সংকেত কিন্তু খুঁজে পাওয়া যায়। দেখো বিষয়টি কিভাবে, প্রথম শিয়ালে কিন্তু Ca মানে ক্যালসিয়াম, দ্বিতীয় যেটা আমরা দেখব, দ্বিতীয় ওশিয়াল, ওশিয়াল মানে OCl, তাহলে সংকেতটা কি আসলো Ca মানে শিয়াল, OCl। তৃতীয় যে শিয়াল সেটাতে আসবে Cl। তাহলে দেখো শিয়াল ও শিয়াল, শিয়াল এখানে প্রথম শিয়ালে হচ্ছে Ca, দ্বিতীয় শিয়ালে হচ্ছে OCl, তৃতীয়তে হচ্ছে Cl। তাহলে সংকেতটা কী হবে, Ca OCl Cl। এটি হচ্ছে কার সংকেত, এটি হবে ব্লিচিং পাউডারের সংকেত। দেখো ব্লিচিং পাউডারের সংকেতটা এইরকম Ca OCl Cl। আশা করি ব্লিচিং পাউডারের সংকেত তোমাদের মনে থাকবে। প্রস্তুতিটা খুব বেশি তোমাদের পরীক্ষায় আসে না, এটি 10ম শ্রেণীতে আসে, তবে তোমাদের সংকেত প্রচুর অবজেক্টিভে আসে, মনে থাকবে আশা করি। কিন্তু এই সংকেতটি ভিন্নভাবে একটু আসে, Ca OCl Cl এরকমও আসে অনেক সময়, আবার এইভাবে আসে Ca OCl CaOCl2। উপরের সংকেতটাতে একটু খেয়াল করো, Cl কিন্তু 2টা আছে, এই কারণে আমরা CaOCl2 দেখিয়েছি। তো আশা করি একটু মনে রাখতে পারবে। এটি হচ্ছে আমাদের, দেখো ব্লিচিং পাউডারের প্রস্তুতিটা আমরা তারপরে একটু শিখে রাখি, যদিও তোমাদের খুব বেশি আসে না পরীক্ষায়, তারপর আমরা একটু শিখে রাখি কীভাবে ব্লিচিং পাউডার প্রস্তুত করতে হয়। একটু দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটি চুনের পানি নামে পরিচিত, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। আশা করি তোমরা একটু লিখে নিতে পারবে। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার উৎপন্ন হয়ে থাকে। আমরা একটু বিক্রিয়াটা করার চেষ্টা করি। দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ হচ্ছে ক্লোরিন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ হচ্ছে ক্লোরিন। তোমরা এখানে একটি বিষয় একটু খেয়াল রাখো, আমি যে সংকেতগুলো লিখি এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে ক্লোরিনের সাথে যে 2 আছে, 2টা কিন্তু নিচে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে গেলে এই 2টা নিচে দেওয়া খুব কষ্টের হয়ে যায়, যার কারণে আমি দিতে পারি না অনেক সময়, কিন্তু এটি খেয়াল করে তোমাদের কিন্তু এই টাইপটা বুঝে নিতে হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ হচ্ছে ক্লোরিন, তৈরি হবে CaOCl Cl বা CaOCl Cl2। আর একটা বিষয় একটু এখানে খেয়াল রাখতে হবে, এর সাথে পানি উৎপন্ন হবে, পানিটা আমরা দিইনি, এখানে সাথে যোগ সাইন দিয়ে তোমরা একটু পানি প্রডিউস করে দিবা, যোগ H2O উৎপন্ন হবে। তাহলে এটি হচ্ছে কার বিক্রিয়া, ব্লিচিং পাউডারের প্রস্তুতির বিক্রিয়া। এখন যদি ব্লিচিং পাউডারের কাজ বা ব্লিচিং পাউডার কেন ব্যবহার হয়, তাহলে অবশ্যই এটি মনে রাখতে হবে জীবাণুমুক্ত করার কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। অনেক সময় রঙিন কাপড় বা রঙিন বস্তুকে সাদা করার কাজে বা রঙকে তুলে ফেলার জন্য কিন্তু ব্লিচিং পাউডার ব্যবহার হয়ে থাকে। মূলত মূল কাজ হচ্ছে জীবাণুমুক্ত করা। এরপরে আমরা আরেক ছোটো ছোটো কিছু সংজ্ঞা এখন শিখে নেব। লাইম ওয়াটার, দেখো লাইম ওয়াটার কাকে বলে একটু দেখে নিই আমরা। এখানে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে আমরা পানি নিয়েছি, এখন আরেকটি পাত্রে চুন আছে, তাহলে নিচের পাত্রে কি আছে, পানি, উপরের পাত্রে আছে চুন। এখন এই চুন যদি পানির মধ্যে আসে তখন একটি সলিউশন তৈরি হয় যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড।
হ্যাঁ, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডকেই বলা হয় চুনের পানি। বিষয়টি বুঝতে পেরেছ আশা করি। আবার একটু দেখাই, একটি পাত্রে পানি আছে আর একটি পাত্রে চুন আছে। চুন কিন্তু শক্ত, তোমরা জানো, এটি পানির মধ্যে দিলে নরম হয়ে যায় এবং সলিউবল হয়ে যায়। তো চুন পানির মধ্যে দিলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্রডিউস করে। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডকেই বলা হয় লাইম ওয়াটার। তো একটু দেখো, লাইম ওয়াটার সংখ্যাটা আমরা একটু এভাবে লিখে নিই। ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা চুনের পানির পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা চুনের পানির পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। সংখ্যাটা একটু তোমরা লিখে নেবে ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। এটি হচ্ছে লাইম ওয়াটারের ব্যাপার। এরপরে চলো মিল্ক অফ লাইম, একই বিষয়। লাইম ওয়াটার এবং মিল্ক অফ লাইম হচ্ছে একই জিনিস, এখানে একটুখানি পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্যটা একটু দেখিয়ে দিই। চুন যখন পানির মধ্যে পড়বে, এই পানির মধ্যে এবার চুনটা অনেক বেশি পরিমাণে পড়বে। এত বেশি পরিমাণে পড়বে যে পানিটা অনেক বেশি ঘন হয়ে একটি পেস্ট তৈরি করবে। হ্যাঁ, চুন এবং পানি মিলে যখন অনেক বেশি ঘনত্বের একটি পেস্ট তৈরি করে, সেই পেস্টটাকে বলা হয় মিল্ক অফ লাইম। আর এই চুন যখন পানির মধ্যে পড়ে আর সেটা যখন পাতলা দ্রবণ হয়, সেটা হচ্ছে লাইম ওয়াটার। আশা করি বুঝতে পেরেছো। লাইম ওয়াটার হচ্ছে পাতলা একটি চুনের দ্রবণ, চুনের পানি। আর মিল্ক অফ লাইম হচ্ছে ঘন চুনের পানি, যেটা পেস্টের মতো হয়ে যায়। তো এটি হচ্ছে মিল্ক অফ লাইম। একটু সংজ্ঞাটা দেখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পানি দ্বারা তৈরি পেস্টকে মিল্ক অফ লাইম বলে। আবার বলছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং পানি দ্বারা তৈরি পেস্টকে মিল্ক অফ লাইম বলে। এবার চলো আরও একটি সংজ্ঞা আমরা একটু দেখে নিই, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তিনটি সংজ্ঞা একই রকম, কাছাকাছি, মনে রাখা কষ্টবেদে আমি পাশাপাশি তিনটি সংজ্ঞা রেখেছি। দেখো এটির সংজ্ঞাটা একটু দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়ার। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এর সাসপেনশনকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। আগেটা ছিল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এবার কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাসপেনশনকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে যে স্যার সাসপেনশনটা কী? এটি খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা। এটি আলোচনা করতে গেলে আলাদা একটা স্লাইড দরকার হবে। তারপরেও আমি এখানে একটু ছোট পরিসরে দেখানোর চেষ্টা করি। দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাসপেনশন আমরা বানাবো। এই যে দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটি যখন কোনো দ্রবণের মধ্যে থাকবে, হ্যাঁ, এবং ওইটা সম্পূর্ণ পানির মতো হবে না। বিষয়টা একটু আমি বোঝানোর চেষ্টা করি। তোমরা অনেক সময় অনেক ওষুধ খেয়েছো, সিরাপ। হ্যাঁ, সিরাপগুলো বাসায় অনেক সময় পাউডার জাতীয় সিরাপ থাকে, ওই পাউডার জাতীয় সিরাপকে বানাতে হয় পানি দিয়ে, গরম পানি দিয়ে। তো পাউডার জাতীয় সিরাপের মধ্যে তুমি যখন একটি নির্দিষ্ট পরিমাণ গরম পানি ওর মধ্যে দেবে, তখন যে দ্রবণটা তৈরি হবে সেটি কিন্তু হবে সাসপেনশন। আশা করি সাসপেনশনটা তোমরা বুঝতে পেরেছ। সাসপেনশন হচ্ছে সম্পূর্ণ দ্রবণীয় নয়। হ্যাঁ, একটি পদার্থ পানির মধ্যে পড়লে তার কিছু অংশ, ছোট 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 কণা ওই পানির মধ্যে যখন থেকে যায়, তখন ওই দ্রবণটিকেই বলা হয় সাসপেনশন। তো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সাসপেনশনকেই বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটি মূলত অ্যান্টাসিড ঔষধ নামে পরিচিত। আমরা যে অ্যান্টাসিড ওষুধটা খাই, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো এই হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। চলো আমরা এরপরে অ্যান্টাসিড ওষুধ সম্পর্কে জানবো। তার আগে আমরা একটু জেনে নেই আমাদের অ্যাসিডিটি কেন হয়। অ্যাসিডিটির বিষয়টা জানবো। আমরা গ্যাস্ট্রিক শব্দটা অনেক শুনেছি, বুক জ্বালা পড়া করে, এই শব্দটা আমরা অনেক শুনেছি। এটি সম্পর্কে আমরা একটু এখন জানবো। দেখো, আমরা যখন যে কোনো খাবার এইভাবে খাই, তখন এই খাবারটা মুখ দিয়ে আমাদের প্রথমে কোথায় আসে? পাকস্থলীতে আসে। হ্যাঁ, পাকস্থলীতে আসার সাথে সাথে এই যে খাবারটা আছে, এই খাবারটাকে হজম করার স্বার্থে আমাদের এই পাকস্থলীর থেকে, পাকস্থলীর গাত্র, পাকস্থলীর পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটার মধ্য থেকে এক ধরনের জুস বের হয়। এই জুসের মধ্যে থাকে এই যে গাত্রটা দেখতে পাচ্ছ, এই গাত্র থেকে ওই খাদ্যকে হজম করার জন্য, এবং খাদ্যের মধ্যে যদি কোনো পোকামাকড় চলে যায়, যেমন তুমি খাবার খাচ্ছ, এর সাথে একটা পোকা চলে গেল, এখন এই পোকাটা যদি তোমার পেটের মধ্যে গিয়ে জীবিত থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই পোকামাকড় বা খাদ্যের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, সেটাকে সরিয়ে ফেলার জন্য এক ধরনের অ্যাসিড নির্গত হয়। যে অ্যাসিডটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এটি অনেক পাওয়ারফুল একটি অ্যাসিড আমাদের পাকস্থলী থেকে নির্গত হয়। তাহলে এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় হজমের জন্য আমাদের কোন অ্যাসিড সহায়তা করে থাকে,
তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে হজমের জন্য আমাদের সহায়তা করে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তারপরে স্লাইডে আমরা একটু চলে যাই, চলো। আমরা এখন অ্যান্টাসিড ওষুধ সম্পর্কে জানবো। অ্যান্টাসিড ওষুধের কাজ কী এবং এটি কীভাবে তৈরি হয়। দেখো, আবারও সেই একই চিত্রটা আমরা নিয়ে আসছি। আমাদের দেখো, আমরা একটু আগেই জেনেছি যে আমরা খাবার খাওয়ার সময় আমাদের পাকস্থলী থেকে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়ে থাকে। এখন যে কোনো কারণে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যতটুকু নিঃসৃত হওয়া দরকার ছিল তার থেকে যদি বেশি পরিমাণ নিঃসৃত হয়ে যায়, তখনই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়া করে থাকে। এটা অনেকগুলো কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে নিঃসৃত হয়, সেটি একটা আলাদা পড়াশোনা, সেদিকে যাব না। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো বেশি পরিমাণে নিঃসৃত হয়ে গেল, যদি বেশি পরিমাণে নিঃসৃত হয়ে যায় তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অ্যাসিডিটি। তো দেখো অ্যাসিডিটি কিভাবে যাবে, আমরা যে অ্যাসিডিটি পড়লাম, অ্যাসিডিটিটা কিভাবে হয় এটি একটু লম্বা আলোচনা, সেদিকে যাব না। ধরো অ্যাসিডিটি হয়েছে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে বেশি জমে গেছে, এখন এই অ্যাসিডিটি কীভাবে তাড়ানো যায়? এই অ্যাসিডিটি তাড়াতে পারবো আমরা অ্যান্টাসিড ওষুধ খাওয়ার মাধ্যমে অ্যাসিডিটিকে আমরা তাড়াবো। এখন নিশ্চয়ই আমাদের প্রশ্ন আসে যে অ্যান্টাসিড ওষুধটা কী আসলে। তো চলো আমরা একটু দেখি অ্যান্টাসিড ওষুধ। দেখো, অ্যান্টাসিড ওষুধ হচ্ছে দুটি পদার্থের মিশ্রণে তৈরি হয় বা দুইটি পদার্থকেই অ্যান্টাসিড ওষুধ বলে। এক নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যে অ্যান্টাসিড ওষুধ খাই, অনেক সময় সিরাপ জাতীয় অ্যান্টাসিড ওষুধ খাই, অনেক সময় ট্যাবলেট খাই, এই দুটি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, না হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় অ্যান্টাসিড ওষুধে কোন যৌগ থাকে বা কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তাহলে কিন্তু এই দুটিই হবে সঠিক উত্তর। যদি দুইটি অবজেক্টিভে না থাকে, একটি থাকে, তাহলে একটি সঠিক উত্তর হবে। তবে মোট কথা মাথায় রাখতে হবে, অ্যান্টাসিড ওষুধ হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হবে, না হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হবে। চলো আমরা একটু দেখে নিই এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কীভাবে আমাদের অ্যাসিডিটি দূর করে। ধরো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা এই ছোটো ছোটো দুটি ওষুধ তৈরি করলাম, অ্যান্টাসিড ওষুধ। দেখো, এই ওষুধটা যখন আমরা খাই, এটি কিন্তু আমাদের পাকস্থলীতে আসবে। আমরা যাই খাই না কেন, প্রথমে কোথায় যাই? পাকস্থলীতে যাই। পাকস্থলীতে যাওয়ার পরে তোমরা জানো এই ওষুধ দুইটা হচ্ছে ক্ষার। অ্যান্টাসিড ওষুধও একটি ক্ষার, হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও একটি ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একটি ক্ষার। তো এই ক্ষারটা যখন পাকস্থলীতে যায়, পাকস্থলীতে গিয়ে কী পায়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পায়। যখন কোনো অ্যাসিড এবং ক্ষার পাশাপাশি হয়, মনে রাখবে তখন তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে দুজনেই নাই হয়ে যায়। অ্যাসিডও নাই হয়ে যাবে, ক্ষারও নাই হয়ে যাবে, তৈরি করবে লবণ এবং পানি। একটু খেয়াল করে দেখো, এই অ্যান্টাসিড ওষুধ দুটি পেটের মধ্যে গিয়ে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কী করেছে? নাই করে ফেলেছে বা এটি চলে গেছে। এই হচ্ছে আমাদের অ্যান্টাসিড ওষুধ এবং এটি এভাবেই মূলত কাজ করে। চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই অ্যান্টাসিড ওষুধের সংজ্ঞা। অ্যান্টাসিড ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন। লেখাটা একটু ভুল হয়েছে। অ্যান্টাসিড ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন। এটুকু এভাবে মনে রাখলেই হবে আশা করি। তো এই ছিল আজকে আমাদের লেকচার। ধন্যবাদ সকলকে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা কিন্তু এই চ্যাপ্টারের শেষ দিকে চলে এসেছি, আর একটা লেকচার লাগবে, সেটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। পরের ক্লাসটি খুবই জরুরি, সেটি হচ্ছে আমরা প্রশমন বিক্রিয়া সম্পর্কে জানব। এই চ্যাপ্টারের ছোটো ছোটো যে বিষয়গুলো ছিল অধিকাংশই কমপ্লিট হয়ে গেছে, আর হয়তো 2-3টি জিনিস আছে, সেগুলি আগামী ক্লাসের সাথে আমরা অ্যাড করে এই চ্যাপ্টারটি কমপ্লিট করে ফেলব। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলেই বাসায় থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, যে সাবজেক্টগুলো তোমাদের পক্ষে নিজেদের পড়া সম্ভব সেগুলো কিন্তু পড়ে শেষ করবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের গণিত পড়াবো কয়েকটা চ্যাপ্টার, তারপরে আবার বিজ্ঞানে ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমাদের ক্লাসটি আগামী পরশুদিন হওয়ার পসিবিলিটি আছে। আগামীকালকে ক্লাস হবে 5ম শ্রেণীর জ্যামিতি অংশটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ থাকেন তাহলে করবো। সকলে ভালো থাকো, বাসায় থাকবা। আসসালামু আলাইকুম।